অবশেষে ক্রান্তি ভাইয়ের গোটা দলকে নীলাঞ্জনা সমেত এবার কলকাতা তুলে নিয়ে এলো পুলিশ। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ক্রান্তি ভাইয়ের দলের অবশেষে অবসান ঘটা মাত্রই যখন পুলিশের হাতে জিম্মি হয়ে পড়ে এবং ক্রান্তি ভাই বলতে থাকে যে না স্রোতস্বিনী, তুমি মনে রেখো এর প্রতিশোধ আমি অবশ্যই যে কোনো মূল্যে তোমার ওপর থেকে নেব। আজ অবধি কোনো পুলিশের সাহস হয়নি আমাদের নাকাল পাওয়ার, কিন্তু শুধুমাত্র তোমার কারণে এবং তোমার এই মিসবিহেভের কারণে আমাদের অবধি পুলিশ কোনো না কোনো কায়দা করে পৌঁছেই গিয়েছে। নীলাঞ্জনের জন্য কোনো মতে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না, এই কথাটা তুমি মাথায় রেখো। ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা স্রোতকে চড় মেরে বলতে থাকে যে তোর লজ্জা করছে না? তুই আবার নিজেকে আমার বোন বলে দাবি করছিস, যেখানে কিনা তুই আজকে আমার ভালোবাসাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার কারণ হয়ে দাঁড়ালি। তোকে কে বলেছিল বলতো আমার জীবন নিয়ে এত ভাবতে? আমি কি তোকে একবারও বলেছিলাম যে তুই আমার জীবন নিয়ে ভাব? আমি অনেক কষ্টে আছি বা আমি অনেক দুঃখে যন্ত্রণায় আছি, যেখানে কিনা আমি থাকতে পারছি না, আমাকে এখান থেকে এসে নিয়ে যা, একবারও বলেছিলাম? তাহলে তোর কিসের এত হঠাৎ করে সমস্যা হয়ে গেলো? তুই কেন বারবার করে রায় দিদি ভাইয়ের মতন আমার জীবনে এরকম করে আগ বাড়িয়ে এসে আমার জীবনটাকে তছনছ করে দিলি বলতো? আমি তো কোনো দিনও তোদের সংসারে উকি ঝুঁকি দিয়ে তোদের সংসারটা ভাঙার চেষ্টা করি, তাহলে এখানে এসে আমার জীবনটাকে কেন তোরা অশান্তি দিয়ে ভরিয়ে দিলি বল? অন্যদিকে পুলিশ অফিসার বলতে থাকে যে বাদবাকি যা কথা আছে, যতটা আপনাদের একে অপরের প্রতি ঘৃণা আছে সব কিছু বরঞ্চ থানায় গিয়ে ঝেড়ে দেবেন। অন্যদিকে কথা বলা মাত্র থানায় জিম্মি হওয়া অবস্থায় যখন ক্রান্তকে নীলাঞ্জনা বলতে থাকে যে ক্রান্ত তুমি আমার কথা বিশ্বাস করো, আমার বিন্দুমাত্র কোনো রকম কোনো ধারণা ছিল না যে মেয়েটা কিনা কলকাতা থেকে আসতে চলেছে সে আর কেউ না, সে আমার ছোটো বোন। যদি এটাই হতো, আমি যদি জানতাম, তাহলে তো আমি আগে নিশ্চয়ই তোমাকে বলতাম, যেখানে কিনা আমি সব কথা তোমার সঙ্গে শেয়ার করি। অন্যদিকে ক্রান্ত দু হাত জোর করে নীলাঞ্জনাকে বলতে থাকে যে দোহাই তোমার নীলাঞ্জনা, আমি আর তোমার মুখ থেকে বিন্দুমাত্র কোনো রকম কোনো কথা শুনতে চাই না। আমার যা বোঝার সেটা বোঝা হয়ে গিয়েছে। এবার তুমি তোমার পথে, আমি আমার পথে। এখান থেকে বের হওয়ার পর আমি কোনো মতে তোমার মুখ দর্শন করতে চাই না। তোমার কারণে আজকে যখন আমার গোটা দলকে পস্তাতে হচ্ছে, তার জন্য তো অবশ্যই তোমাকে শাস্তি পেতে হবে। অন্যদিকে নীলু বলতে থাকে স্রোত, হলো তো তোর, এবার নিশ্চয়ই তুই শান্ত হবি, এবার নিশ্চয়ই তোর অনেক মনে আনন্দ হচ্ছে। তুই নিশ্চয়ই রায় দিদি ভাইয়ের সঙ্গে আমি যে জঘন্য কাজগুলো করে রেখেছি সেই সকল কিছুকে একসঙ্গে মিলে তুই আমার উপর এরকম করে প্রতিশোধ নিবি, তাই তো? আমি কোথায় আফসোস করছিলাম যে তোর উপরে গুলি চালিয়ে আমি কোনো মতে ঠিক কাজ করিনি, এখন তো মনে হচ্ছে যে না, তোকে সঙ্গে সঙ্গে সেখানে যদি গুলি করে আমি শেষ করে দিতাম না, তাহলে হয়তো আজকে আমাকে এই দিনটা পোহাতে হতো না। অন্যদিকে মন্দিরে বলতে থাকে যে থাক না, আর কতই বা ন্যাকামি করবে বলো তো? নীলাঞ্জনা, যা বিপদ হওয়ার আমাদের সেটা তো হয়েই গিয়েছে, এবার আমাদেরকে বরঞ্চ জেলে পচে মরতে দাও। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে না রে মন্দিরা, এটা ভেবে বসে থাকলে কোনো মতে চলবে না। আজ অব্দি কোনো জেল তৈরি হয়নি যেখানে কিনা ক্রান্তি ভাইয়ের দলকে কেউ জিম্মি করে রাখবে, তাই এরকম দুঃসর যে বা যারা দেখিয়েছে তাদেরকে তো অবশ্যই শাস্তির আওতায় আনবো, কিন্তু তার আগে যে করে হোক না কেন তোদের সকলকে নিয়ে এখান থেকে আমি যে কোনো মূল্যে পালাবোই, সেটা আমি তোদেরকে কথা দিলাম। সেটা কী করে সেটাকে আমাকে একটু ভাবতে দে। অন্যদিকে পুলিশ অফিসার এবং সার্থক বলে থাকে যে এই যাত্রার কোনো মতে আপনি এখান থেকে পালানো হবে না, কারণ সেই সুযোগটাই আর আমরা কোনো মতে দেবো না। অনেক জ্বালিয়েছেন, এবার অন্তত আপনাদেরকে যাতে সুষ্ঠু শাস্তি দেওয়া যায় সেই ব্যবস্থা এবার আমি করবো, এবং আমি জীবিত থাকতে আমি কোনোদিনও আমার স্ত্রীর প্রতি হওয়া অন্যায়ের জন্য আপনাদেরকে ক্ষমা করবো না এবং আপনাদেরকে শাস্তির হাত থেকে বাঁচতে দিব না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে থামো এবার, সার্থক থামো, দোহাই তোমার, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ থামো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।